হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমরা এখানে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য ইতিহাস থেকে ভারতের ইতিহাসের উপাদান। তো আমরা কেন বারবার ভারতের ইতিহাসের উপাদানটা পড়ব? কারণ রিপিটেড করলে অনেক কিছু আমরা শিখতে পারবো, ঠিক আছে? তো দেখো, এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে এখানে আলোচনা করবো, এক্সট্রা কোনো কথা বলবো না, আর তোমাদের টাইম নষ্ট করবো না। তোমাদের কাছ থেকে শুধু অল্প কিছু সময় নিচ্ছি, সেই সময়টা তোমরা আমার সাথে দিও। যেসব সূত্রের সাহায্যে ইতিহাস রচনা করা সম্ভব হয় সেগুলিকে বলা হয় ইতিহাসের উপাদান। ওকে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে এই উপাদানগুলি পাওয়া একান্তই কষ্টকর। মানে যেহেতু প্রাচীন, সেহেতু এখানে তথ্যগুলো পাওয়া কিন্তু খুব কঠিন। প্রথমে কি আছে? উপাদানের বিভাগ। তো এখানে বলা হয়েছে প্রাচীন ভারতবর্ষের মনীষীরা ইতিহাসে সচেতন ছিলেন না, তবু নানা ধর্মশাস্ত্র, লিপি ও নিদর্শন থেকে প্রাচীন ভারতের এক রূপায়িত আলেখ্য তথ্য পাওয়া যায়, মানে যেখানে লেখা ছিল না। এই উপাদানগুলিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা সাহিত্য ও একটা প্রত্নতত্ত্ব। এটা আমরা অবশ্যই সবাই জানি। আবার প্রত্নতত্ত্বকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন লিপি, মুদ্রা, শিল্পকর্ম ইত্যাদি, ঠিক আছে? তো উপাদান হিসাবে সাহিত্যের উপাদানগুলির মধ্যে আছে দেশজ এবং বৈদেশিক রচনা। দেশজ ইতিহাসের মধ্যে বেদ, পুরাণ, ঠিক আছে, রামায়ণ, মহাভারত, সংস্কৃত ও আঞ্চলিক ভাষায় রচিত গ্রন্থ এবং বৌদ্ধ ও জৈন ধর্মগুলি অনেকগুলো আছে। তো প্রাচীন সাহিত্যের উপাদান, ভারতীয় সাহিত্যের বা ভারতের ইতিহাসের অমূল্য উপাদান হলো পাণিনির অষ্টাধ্যায়ী। ঠিক আছে, কি পাণিনির অষ্টাধ্যায়ী? এই ব্যাপারে একটা ছোট্ট একটা ভিডিও আমি বানাবো আলাদা আলাদা করে। সেখানে শুধু খালি নাম দিয়েছি আমি, দেখবে কি কি নাম দিয়েছি আর কে কে লিখেছে, এইটুকুই, ঠিক আছে? তো এখানে কি আছে? পাণিনির অষ্টাধ্যায়ী। আমাদের মনে রাখতে হবে পাণিনির কি? অষ্টাধ্যায়ী। পতঞ্জলির মহাভাষ্য কি আছে? পতঞ্জলির মহাভাষ্য। এই মহাভাষ্য মধ্যে কিন্তু অষ্টাধ্যায়ী সম্পর্কে লেখা আছে, ঠিক আছে? হয়তো বা এটা পাণিনি লিখেছে অষ্টাধ্যায়ী, কিন্তু পতঞ্জলি মহাভাষ্যের মধ্যে কিন্তু অষ্টাধ্যায়ীর কথা উল্লেখ আছে। কৌটিল্যের অর্থশাস্ত্র, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, ভাস ও কালিদাসের বিভিন্ন নাটক। বিশিষ্ট রাজাদের জীবন চরিত্র থেকে নানা ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বাণভট্ট রচিত হর্ষচরিত। তো আমাদের মনে রাখতে হবে যে হর্ষচরিতকার বাণভট্টের। তারপর আছে সন্ধ্যাকর নন্দীর রামচরিত, বাগপতিরাজ গৌরবহ, পদ্মগুপ্তের নব সহসাঙ্ক চরিত্র, জয়সিংহের কুমারপাল চরিত। তো অবশ্যই এগুলো আমরা খাতায় লিখে রাখবো বা খাতায় লিখে মুখস্থ করব, ঠিক আছে? ভিডিওটা আবার তোমরা প্রিভিয়াসলি করে তোমরা দেখতে পারবে। প্রাচীন স্মৃতিসৌধগুলি যেমন মনু সংহিতা, নারদ পঞ্চরাত্র, যাজ্ঞবল্লক স্মৃতি ইত্যাদি থেকে সমকালীন ধর্মীয় সম্পত্তি ও উত্তরাধিকার বিষয়ক আইন কানুন ও বিধিনিষেধের কথা জানা যায়। ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ গ্রন্থ, প্রাচীনকালে লেখা পুঁথিগুলিও সাহিত্য হিসাবে গণ্য হয়। ইতিহাসের উপাদানে ভরা বহু সাহিত্য গুপ্ত যুগে রচিত হয়। কাশ্মীরের ঐতিহাসিক তথ্যাবলী সম্পর্কে আমরা জানতে পারি কলহনের রাজতরঙ্গিনী থেকে। তো আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্ন করতে পারে যে রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা। তোমরা কি শিখলাম? যে কলহনের লেখা কি? রাজতরঙ্গিনী। তো ওইখানে কাশ্মীরের কথা উল্লেখ আছে। রাজতরঙ্গিনীকে ঐতিহাসিকগণ প্রাচীন ভারতের যথার্থ ও একমাত্র ঐতিহাসিক গ্রন্থ বলে অভিহিত করেছেন। এছাড়া ভারতের অন্যান্য স্থান যেমন গুজরাট, সিন্ধু, নেপাল ও দাক্ষিণাত্যের বিভিন্ন অঞ্চল থেকে ঐতিহাসিক তথ্য আমরা সংক্রান্ত গ্রন্থ পেয়ে থাকি বা পেয়ে গেছি। বৈদেশিক গ্রন্থাবলী, আলেকজান্ডারের ভারত অভিযান সম্পর্কে যাবতীয় তথ্য আমরা কুইন্টাস, কার্টিয়াস, ডিওডোরাস, প্লুটার্ক প্রমুখ গ্রিক ও রোমান লেখকের ইতিহাস থেকে পাই। জৈনিক
গ্রিক নাবিকের লেখা পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সি। কি কোথায় চলে গেল? এখানে থাকবে। হ্যাঁ, কি আছে এখানে? গ্রিক নাবিকের লেখা পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সি গ্রন্থে খ্রিস্টীয় প্রথম শতক এবং টলেমির ভূগোল থেকে খ্রিস্টীয় দ্বিতীয় শতকের ঐতিহাসিক ও ভৌগোলিক তথ্য জানা যাবে। তো আমরা এই যে জৈনিক গ্রিক নাবিকের লেখা পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সি, এই গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? খ্রিস্টীয় প্রথম শতকের, ঠিক আছে, সম্পর্কে জানতে পারি। আর টলেমির ভূগোল থেকে আমরা খ্রিস্টীয় দ্বিতীয় শতকের ঐতিহাসিক ও ভৌগোলিক তথ্য জানতে পারি। তো মধ্যযুগের উপাদান, মধ্যযুগের উল্লেখযোগ্য সাহিত্য উপাদানগুলি হলো হাসান নিজামী রচিত তাজ উল মাসির। কি? হাসান নিজামী রচিত তাজ উল মাসির। তো এই নামগুলো এত কঠিন বা এত বিদকুটে, তো আমাদের কিন্তু এটা একদিন পড়লে হবে না, বারবার পড়তে লাগবে। মিনাজ উস সিরাজ রচিত তবাকাত ই নাসিরি। আমির খসরু রচিত তুগলকনামা। মুঘল আত্মজীবনীমূলক রচনা যথাক্রমে বাবরের তুজুকি বাবরি ও জাহাঙ্গীরের তুজুকি জাহাঙ্গীরি। মানে এখানে বলা হয়েছে যে বিভিন্ন উপাদানগুলি এগুলো, ঠিক আছে, যা ঐতিহাসিক দলিলও বলা চলে। আকবরের রাজত্বকালে সম্পর্কে বিভিন্ন বিষয় জানা যায়, যেমন আবুল ফজল রচিত আইনি আকবরী থেকে এবং আকবর নামা থেকে। ঔরঙ্গজেবের রাজত্বকাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় কাফি খা রচিত মুস্তাখাফ উল লুবাব তথ্যাদি থেকে। কি? মুস্তাখাফ উল লুবাব তথ্যাদি থেকে, কাফি খার রচিত। পর্যটক রচিত গ্রন্থাবলী। ফাইয়েন ভারতে আসেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। কবে আসেন? যখন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন তখন। তার ফু কু কিং গ্রন্থ থেকে সেইকালে তথ্য জানা যায়, ঠিক আছে। ইউএন সাং এ দেশে এসে আসেন হর্ষবর্ধনের রাজত্বকালে। তো হিউয়েন সাং কখন আসেন? এ দেশে হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি আসেন। তার সি ইউ কি গ্রন্থ থেকে সমকালীন ভারতবর্ষ সম্পর্কে বহু তথ্য জানা গেছে। এইভাবে প্যানকু রচিত সিয়েন হান সু, ফ্যান ই রচিত হু হান সু কুষাণদের ইতিহাস সম্পর্কে নানা তথ্য সরবরাহ করে দেয়। আলবেরুনি তহকিক ই ইন্ড গ্রন্থে তৎকালীন ভারতের ধর্ম, সমাজ, শিক্ষা সম্পর্কে বহু তথ্য লিপিবদ্ধ করেছেন, ঠিক আছে। তো খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট এই পার্টটা। আশা করি তোমরা সবাই এটা স্ক্রিনশট নিয়ে নেবে অথবা এখান থেকে লিখে নেবে। আধুনিক ইতিহাসের উপাদান। ভারতের আধুনিক ইতিহাস বিষয়ে জানবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ইংরেজ ঐতিহাসিক গ্র্যান্ড ডাফ, উইলকিস, কানিংহাম, জেমস মিল ও হান্টারের লিখিত বই। অনেক ভারতীয় মনীষী যেমন দাদাভাই নৌরোজি, রানাডে তিলক, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রচনাও ভারতের ইতিহাস জানতে সাহায্য করে। ওকে, তো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানসমূহ। তো ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে প্রত্নতত্ত্ব সমূহের মধ্যেই লিপি হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। তো লিপির বিষয়বস্তু কি? সোনা, রূপা, তামা, ব্রোঞ্জ, পাথর প্রভৃতির উপর খোদাই করে লিপিগুলি প্রধানত বিষয়বস্তু ছিল রাজন্যবর্গের রাজ্য জয়, শাসন প্রণালী, ধর্ম, ব্যবসা বাণিজ্য প্রভৃতি নানা বিষয়। মহামতি অশোকের লিপিগুলি পাথরের স্তম্ভে এবং গুহার গায়ে মহামতি অশোক রাজার আদর্শ, ধর্ম ইত্যাদি নানা বিষয়ে খোদাই করা আছে। আবার কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা শিলালিপি ও সমুদ্রগুপ্তের এলাহাবাদের স্তম্ভলিপি, শাক মহাক্ষত্রপ রুদ্রমণে জুনাগড় লিপি এবং সাতবাহনের গৌতমীপুত্র সাতকর্ণী নাসিক প্রস্তুতি সংশ্লিষ্ট রাজাদের সম্পর্কে বহু তথ্য প্রদান করেন। মুদ্রা প্রচলন। মুদ্রাবিদ্যার আবিষ্কারের ফলে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে অনেক সহজ হয়ে গেছে। প্রাচীন ভারতের দিকে
যদি আমরা ছাপ দেওয়া মুদ্রা প্রচলন শুরু হয়, রূপুর তৈরি এইসব মুদ্রা করসাপন নামে পরিচিত ছিল। পরবর্তীকালে পাঠার ছাপ দেওয়া মুদ্রা প্রচলন হয় বতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং প্রত্নবিদ পরমেশ্বর লীলা গুপ্তার মত অনুযায়ী ভারতের প্রথম মুদ্রা প্রচলন ঘটে খ্রিস্টপূর্ব 7ম শতকে। ওকে, জিনিসটা ক্লিয়ার। মুদ্রার ভাণ্ডার আবিষ্কার। উৎখননের ফলে ভারতের বিভিন্ন জায়গায় মুদ্রার ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। যেমন মহারাষ্ট্রের যুগল থাম্বিতে সাতবাহনের রাজা মুদ্রা অভিসার ইউথেরবিয়া কুশানা বলে মুদ্রা পাওয়া গেছে। ঠিক আছে, তো মুদ্রার প্রভাব। মুদ্রা প্রাচীন ভারতের ইতিহাস রচনার খুবই বিশিষ্ট এক প্রভাব বা উপাদান। সাহিত্য বা লিপি থেকে যেসব তথ্য পাওয়া যায় সেইগুলি যাচাই করে প্রকৃত শর্ত নির্ণয়ে মুদ্রা বিশেষ সাহায্য করে। প্রাচীন ভারতে এমন অনেক শাসক ছিল বা ছিলেন যাদের কথা কেবল মুদ্রা থেকেই জানা যায়। যেমন সাহিত্য থেকে মাত্র 4-5 জন ব্যাকট্রিয় গ্রিক রাজার কথা জানা যায়, কিন্তু মুদ্রা থেকে আমরা প্রায় 30 জন গ্রিক রাজার সম্পর্কে জানতে পারি। মুদ্রার গুরুত্ব। প্রথমত মুদ্রা থেকে রাজা বা শাসকের রাজনৈতিক পরিধি জানা সম্ভব। মুদ্রায় যদি সুন্দর কোনো ছবি খোদাই করা থাকে তাহলে তার থেকে সমকালীন শিল্পের পরিচয় পাওয়া যায়। মুদ্রায় খোদাই করা রাজার নাম, সন, তারিখ উল্লেখ করা থাকলে সমকালীন রাজার পরিচয় জানা সম্ভবপর হয়। চতুর্থ, মুদ্রায় খোদাই করার সময় দেবদেবীর চিত্র থেকে সমকালীন ধর্মীয় বিশ্বাসের পরিচয় পাওয়া যাবে। ঠিক আছে, তারপর পঞ্চম, মুদ্রায় খোদিত নানান ছবি থেকে সংস্কৃত জীবনের পরিচয় পাওয়া যায়। সংস্কৃত গুপ্তের বীণাবাদনরত ছবিযুক্ত মুদ্রা থেকে বোঝা যায় যে সমুদ্রগুপ্তের যন্ত্রসঙ্গীতের প্রতি যথেষ্ট কী ছিল, আকর্ষণ ছিল। এভাবে প্রাচীন ভারত ইতিহাস রচনায় যে মুদ্রার যে কতখানি গুরুত্বপূর্ণ তা সহজে অনুমান করা যায়। ঠিক আছে, তো